এই সংক্ষিপ্ত সারটি বিলিভ ইন ইয়োরসেলফ বইটি সম্পর্কে। এই বইয়ে আপনি নিজের উপর বিশ্বাসের অসীম শক্তি, কিভাবে অ্যাফার্মেশন বা ইতিবাচক উক্তির মাধ্যমে অবচেতন মনকে রিপ্রোগ্রাম করা যায়, অভ্যন্তরীণ বিশ্বাস এবং বাহ্যিক সাফল্যের সম্পর্ক, এবং কিভাবে সন্দেহ বা সংশয় থেকে বেরিয়ে এসে নেতৃত্ব ও উদ্যোগের পথে চলা যায় সে সম্পর্কে জানতে পারবেন। বুক বাংলাতে আমরা চেষ্টা করি আপনাদের সামনে বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা সহজ ভাষায় তুলে ধরতে। এখন চলুন ধীরে ধীরে বইটির মূল ধারণাগুলো জানতে শুরু করি। আশিসা সবসময় উচ্চাকাঙ্ক্ষী ছিল, কিন্তু তার জীবনে আত্মবিশ্বাসের অভাব বা সেলফ ডাউট সবসময় তার কনফিডেন্সকে দমানোর চেষ্টা করত। একটা নামকরা ব্যাংকের ম্যানেজার হওয়া সত্ত্বেও তার মনে হতো সে আরও অনেক ভালো কিছু করতে পারত যদি তার নিজের ওপর আরেকটু বিশ্বাস থাকত। একদিন অফিস শেষের পর তার প্রিয় চায়ের দোকানে বসে থাকার সময় সে একটা পুরনো বই দেখতে পেল, যা তার এক বন্ধু তাকে কয়েক মাস আগেই দিয়েছিল। জোসেফ মারফির লেখা বিলিভ ইন ইয়োরসেলফ। সে আগে কখনো বইটি ভালো করে পড়েনি, কিন্তু সেদিন সে অন্যরকম কিছু অনুভব করল। সে বইটি খুলল এবং প্রথম অধ্যায়টি পড়া শুরু করল। আত্মবিশ্বাসের শক্তি, আপনার সুপ্ত প্রতিভাকে জাগ্রত করুন। মাত্র কয়েক প্যারাগ্রাফ পড়ার পরই আশিস বুঝতে পারল যে তার জীবনের সবচেয়ে বড় সমস্যা আসলে ঠিক এটাই। সে নিজেকে বিশ্বাস করত না, সে নিজেকে ছোট করে দেখত। যখনই কোনো বড় সিদ্ধান্ত নেয়ার সময় আসত, সে নেতিবাচক সম্ভাবনার কথা ভেবে পিছিয়ে যেত। বইটিতে লেখা ছিল, যদি কোনো মানুষ নিজের উপর বিশ্বাস রাখে তবে সে যে কোনো কঠিন পরিস্থিতি পার করতে পারে। সন্দেহ বা সংশয় হলো এমন এক অদৃশ্য দেয়াল যে আমাদের সামনে এগোতে বাধা দেয়। আশিসের মাথায় অতীতের অনেক ঘটনা ঘুরপাক খেতে লাগলো। তার মনে পড়ল MBA করার সময় সে একটা বড় কর্পোরেট চাকরির জন্য আবেদন করার কথা ভেবেছিল, কিন্তু নিজেকে বুঝিয়েছিল যে সে খুব সাধারণ এবং ওই পর্যায় পর্যন্ত পৌঁছাতে পারবে না। তারপর যখন ব্যাংকে উঁচু পদের সুযোগ এলো, তখনও সে পিছিয়ে গেছিল, এই ভেবে যে অন্যরা তার চেয়ে বেশি যোগ্য হবে। সেই রাতে সে বাড়ি ফিরে বইটির প্রথম অধ্যায়টি অনেকক্ষণ ধরে বারবার পড়ল। প্রতিটি লাইন যেন তার জন্যই লেখা ছিল। সেখানে একটা কথা লেখা ছিল, আপনার অবচেতন মন বা সাবকনশিয়াস মাইন্ড আপনি যা বলেন তাই মেনে নেয়, তাই একে বলুন যে আপনি যোগ্য, শক্তিশালী এবং অপ্রতিরোধ্য। আশিস ভাবল, আমি কি সত্যি আমার অবচেতন মনকে শুধু নেতিবাচক কথাই খাইয়ে এসেছি? আমার চিন্তাভাবনাই কি আমাকে আটকে রেখেছে? পরের দিন যখন সে ব্যাংকে পৌঁছালো, তার টিম তাকে একটা নতুন প্রজেক্টের কথা জানালো, একটা নতুন লোন স্কিম যার নেতৃত্ব তাকে দিতে হবে। এটা ছিল একটা বিশাল সুযোগ, কিন্তু এর সাথে ঝুঁকিও ছিল। তার প্রথম প্রতিক্রিয়া ছিল সেই পুরনো অভ্যাসের মতো, নার্ভাসনেস বা স্নায়বিক দুর্বলতা, সন্দেহ এবং ব্যর্থ হওয়ার ভয়। কিন্তু তখনই তার বইয়ের কথাগুলো মনে পড়ল। যদি আপনি নিজের উপর বিশ্বাস করেন তবে আপনি ইতিমধ্যেই অর্ধেক যুদ্ধে জিতে গেছেন। আয়নার দিকে তাকালো এবং একটা নতুন পরীক্ষা বা এক্সপেরিমেন্ট করার সিদ্ধান্ত নিল। নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে সে বলল, আমি যোগ্য, আমি এটা করতে পারবো, আমি একজন দুর্দান্ত লিডার। শুরুতে এটা তার কাছে অদ্ভুত বা অস্বস্তিকর লাগলো বা আনকমফোর্টেবল লাগলেও আশ্চর্যজনকভাবে সে একটা অদ্ভুত ধরনের আত্মবিশ্বাসও অনুভব করলো। সে ভাবল, যদি আমার পুরো জীবন সন্দেহের মধ্যে কাটতে পারে তবে কয়েক সপ্তাহ নিজেকে ইতিবাচক কথা বা পজিটিভ অ্যাফার্মেশন দিয়ে দেখতে ক্ষতি কি? মিটিংয়ের সময় প্রথমবারের মতো সে কোনো দ্বিধা না করেই তার আইডিয়াগুলো সবার সামনে তুলে ধরল। তার টিমের সদস্যরা তার অন্তর্দৃষ্টিগুলো পছন্দ করল এবং হায়ার ম্যানেজমেন্ট তাকে এই প্রজেক্টের লিড বানিয়ে দিল। এই প্রথমবার সে নিজেকে গুটিয়ে নেয়নি এবং সে বুঝতে পারল যে তার ভয়টা ছিল শুধুমাত্র একটা মরীচিকা বা ইলিউশন। পরের কয়েক সপ্তাহ আশিস নিজের ওপর বিশ্বাস গড়ে তোলার জন্য ছোট ছোট পদক্ষেপ নিল। সে প্রতি সকালে নিজেকে পজিটিভ অ্যাফার্মেশন দেওয়া শুরু করল। যখনই কোনো নেতিবাচক চিন্তা আসত, সে সেটাকে প্রতিস্থাপন করত। আমি যথেষ্ট নই এর বদলে বলতো, আমি শিখছি এবং প্রতিদিন উন্নতি করছি। যদি আমি ব্যর্থ হই, এর বদলে বলতো, প্রতিটি ব্যর্থতাই সাফল্যের দিকে এক একটি ধাপ। ধীরে ধীরে সে পার্থক্য দেখতে শুরু করলো। তার আত্মবিশ্বাস বাড়তে লাগলো। যারা আগে তার দ্বিধা লক্ষ্য করত, তারা এখন তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার প্রশংসা করতে শুরু করলো। এমনকি ব্যাংকের সিনিয়র কর্মকর্তারাও তার নেতৃত্ব দক্ষতা লক্ষ্য করলেন। একদিন যখন আশিস তার কেবিনে বসেছিল, রোহিত নামে একজন জুনিয়র অফিসার তার কাছে এলো। স্যার, আমি আপনার সাথে কিছু আলোচনা করতে চাই। রোহিত কিছুটা উত্তেজিত হয়ে বলল, অবশ্যই বলো। আশিস তাকে উৎসাহ দিল, স্যার, আমার মনে হয় আমি এই ব্যাংকে খুব একটা উন্নতি করতে পারবো না। আমি নিজেকে বিশ্বাস করতে পারি না যে আমি কোনো সিনিয়র পজিশন সামলাতে পারবো। আশিসের তার পুরনো দিনের কথা মনে পড়ে গেল। হালকা হেসে সে জিজ্ঞেস করল, তুমি কি কখনো ভেবে দেখেছো যে এটা তোমার বিশ্বাস ব্যবস্থার বা বিলিফ সিস্টেমের কোনো সমস্যা হতে পারে? তুমি কি বোঝাতে চাইছেন?
রোহিত জিজ্ঞেস করল, তুমি কি কখনো নিজেকে বলেছ যে তুমি যোগ্য, তুমি এই পজিশন সামলাতে পারো? রোহিত না সূচক মাথা নাড়ল। আশিস তার প্রথম শিক্ষাটি তার সাথে শেয়ার করল। তোমার বিশ্বাসই তোমার বাস্তবতাকে আকার দেয়। যদি তুমি নিজেকে বলো যে তুমি পারবে না, তোমার মন সেটা মেনে নেবে। কিন্তু যদি তুমি নিজেকে বলো যে তুমি পারবে, তোমার মন সেই অনুযায়ী আচরণ করতে শুরু করবে। রোহিত কিছুটা সন্দেহের সাথে মাথা নাড়ল, কিন্তু তার চোখে কৌতূহল ছিল। 1 সপ্তাহের জন্য এটা চেষ্টা করে দেখো, আশিস বলল। প্রতিদিন সকালে আয়নার দিকে তাকাও এবং নিজেকে বলো, আমি যোগ্য, আমি উন্নতি করছি, আমি চ্যালেঞ্জের জন্য প্রস্তুত। শুধু 1 সপ্তাহ করো এবং তারপর আমাকে বলো কোনো পরিবর্তন হলো কিনা। রোহিত কথা দিল সে চেষ্টা করবে। যখন আশিস তার কেবিনে ফিরে এলো, সে বুঝতে পারল যে মাত্র কয়েক সপ্তাহ আগে যেই মানুষটি নিজেই সন্দেহের মধ্যে ছিল, সে আজ অন্য কাউকে আত্মবিশ্বাস সম্পর্কে শেখাচ্ছে। এই রূপান্তরটি এত মসৃণভাবে হয়েছিল যে সে নিজেও সেটা বুঝতে পারেনি। সে হাসল এবং তার ডেস্কে রাখা বিলিভ ইন ইয়োরসেলফ বইটির দিকে তাকালো। হয়তো এটা কেবল শুরু, সে ভাবল। আশিস এখন আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী বোধ করছিল। সে বুঝতে পারল যে যখন সে নিজেকে বিশ্বাস করতে শুরু করল, তখন পরিস্থিতি নিজে থেকেই ঠিক হতে শুরু করল। অফিস থেকে বাড়ি ফিরে সে আবার বইটি খুলল। পরের অধ্যায়ে সে একটা নতুন বিষয় পড়ল, অ্যাফার্মেশনস বা ইতিবাচক উক্তি। সেখানে বলা ছিল যে আমাদের অবচেতন মনের ওপর আমাদের খুব কম নিয়ন্ত্রণ থাকে, কিন্তু অ্যাফার্মেশন এমন একটা উপায় যার মাধ্যমে আমরা একে রিপ্রোগ্রাম করতে পারি। মার্ফি লিখেছিলেন, যদি কোনো মানুষ প্রতিদিন 3 থেকে 5 মিনিট অ্যাফার্মেশন বলে এবং সকালে এবং রাতে সেটা পুনরাবৃত্তি করে, তবে ধীরে ধীরে তার অবচেতন মন সেটাকে সত্য বলে মেনে নিতে শুরু করবে। আশিস ভাবল, এটা কি সত্যি কাজ করতে পারে? তার মনে হলো চেষ্টা করতে তো কোনো ক্ষতি নেই। আয়নার সামনে দাঁড়িয়ে সে নিজেকে বলল, আমি আত্মবিশ্বাসী, আমি যোগ্য, আমি একজন মহান লিডার। প্রথমবার এটা খুব অদ্ভুত লাগলো। সে নিজেকে এমন কথা বলতে কখনো কল্পনাও করেনি। কিন্তু তারপর সে ভাবল, যখন সে নিজেকে সন্দেহ করত, তখন তো সে কোনো প্রমাণ ছাড়াই মেনে নিয়েছিল যে সে কিছু করতে পারবে না। তাহলে যদি নেতিবাচক চিন্তাগুলো প্রমাণ ছাড়াই সত্য মনে হতে পারে, তবে ইতিবাচক অ্যাফার্মেশন কেন নয়? সে ঠিক করল যে সে 1 সপ্তাহ ধরে প্রতিদিন এই প্রক্রিয়াটি অনুসরণ করবে। পরের দিন সকালে সে অ্যাফার্মেশনগুলো পুনরাবৃত্তি করল এবং অফিসে যাওয়ার আগেও আবার বলল। প্রথম 2-3 দিন সে খুব একটা পার্থক্য অনুভব করল না, কিন্তু চতুর্থ দিন অদ্ভুত কিছু ঘটল। ব্যাংকে একটা জরুরি মিটিং চলছিল। হায়ার ম্যানেজমেন্ট চাইছিল লোন অনুমোদনের প্রক্রিয়াটিকে আরও সহজ বা স্ট্রিমলাইন করতে। আলোচনার সময় যখন সমাধান চাওয়া হলো, আশিস শুরুতে দ্বিধা করতে লাগল, কিন্তু তখনই তার অ্যাফার্মেশনগুলোর কথা মনে পড়ল। আমি একজন মহান লিডার, আমার আইডিয়াগুলো মূল্যবান। সে একটু ইতস্তত করে তার পরামর্শ দিল। আশ্চর্যজনকভাবে সবাই তার আইডিয়া পছন্দ করল। সিনিয়র এক্সিকিউটিভরা তার কথা গুরুত্বের সাথে নিলেন এবং মিটিংয়ের পর তার বসও তার প্রশংসা করলেন। সে বুঝতে পারল যে অ্যাফার্মেশনগুলো শুধুই শব্দ নয়। যখন সে মনে মনে নিজেকে যোগ্য ভাবতে শুরু করল, তখন তার আচরণও সেই অনুযায়ী বদলাতে শুরু করল। একদিন রাতে বই পড়ার সময় সে আরও একটি আকর্ষণীয় বিষয় পড়ল। আমাদের অবচেতন মন সবচেয়ে বেশি সক্রিয় থাকে যখন আমরা ঘুমোতে যাই। এর মানে হলো, যদি ঘুমানোর ঠিক আগে অ্যাফার্মেশনগুলো পুনরাবৃত্তি করা হয়, তবে তাদের প্রভাব আরও গভীর হতে পারে। সেই রাতে আশিস বিছানায় যাওয়ার আগে অ্যাফার্মেশন বলল, শাটারস্টক এক্সপ্লোর। সে চোখ বন্ধ করল এবং কল্পনা করল যে সে একজন সফল লিডার, তার টিম তাকে সম্মান করে এবং সে প্রতিটি চ্যালেঞ্জ আত্মবিশ্বাসের সাথে সামলায়। ধীরে ধীরে এই অনুশীলনটি তার অভ্যেসে পরিণত হল। এখন অ্যাফার্মেশন তার দৈনন্দিন রুটিনের অংশ হয়ে গিয়েছিল। একদিন অফিসে রোহিত আবার তার কাছে এলো। স্যার, আপনি যা বলেছিলেন আমি তা চেষ্টা করেছি, এবং এতে কি কোনো পার্থক্য হয়েছে? হ্যাঁ স্যার, প্রথমে খুব অদ্ভুত লাগত, কিন্তু যখন আমি 1 সপ্তাহ ধরে অ্যাফার্মেশন বললাম, আমার আত্মবিশ্বাস বাড়তে শুরু করলো। যখনই কোনো সন্দেহ আসে, আমি আমার অ্যাফার্মেশনগুলো মনে করি। আশিস হাসল। সে রোহিতের চোখে সেই আত্মবিশ্বাস দেখতে পেল যা আগে ছিল না। দেখো, আমাদের শব্দই আমাদের মনকে আকার দেয়। যদি আমরা নিজেকে নেতিবাচক কথা বলি, আমাদের অবচেতন মন সেটাকে সত্য বলে মেনে নেবে। কিন্তু যদি আমরা নিজেকে ইতিবাচক কথা বলি, তবে আমাদের পুরো চিন্তাধারাই বদলে যেতে পারে। রোহিত মাথা নাড়ল। এখন পরবর্তী ধাপ হলো ধারাবাহিকতা বা কনসিস্টেন্সি। মাত্র 1 বা 2 সপ্তাহ অ্যাফার্মেশন বললে স্থায়ী পরিবর্তন আসবে না। তোমাকে এটি একটি অভ্যেসে পরিণত করতে হবে। আমি চেষ্টা করব স্যার।
পরের কয়েক সপ্তাহে আশিস তার অ্যাফার্মেশনগুলোকে আরও শক্তিশালী করে তুলল। এখন সে শুধু সাধারণ অ্যাফার্মেশন বলতো না, বরং সুনির্দিষ্ট কিছু অ্যাফার্মেশন তৈরি করল যা তার জীবনের পরিস্থিতির সাথে যুক্ত। যখন কোনো কঠিন সিদ্ধান্ত নিতে হতো সে বলতো, আমি আত্মবিশ্বাসের সাথে স্মার্ট সিদ্ধান্ত নেই। যখনই কোনো বড় কাজ সামনে আসতো সে বলতো, চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য আমি পুরোপুরি যোগ্য। যখনই তার সেলফ ডাউট হতো সে বলতো, আমি নিজেকে এবং আমার ক্ষমতাকে বিশ্বাস করি। ধীরে ধীরে তার পুরো মানসিকতা বা মাইন্ডসেট পরিবর্তিত হতে শুরু করলো। এখন সে আগের মতো ছোটখাটো বিষয়ে আতঙ্কিত হতো না। সে শান্তভাবে পরিস্থিতি সামলাতো এবং তার নেতৃত্ব দক্ষতা আরও উজ্জ্বল হয়ে উঠল। একদিন ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট ঘোষণা করল যে তাদের একজন নতুন ব্রাঞ্চ ম্যানেজার প্রয়োজন। অনেকেই আবেদন করতে পারত, কিন্তু প্রতিযোগিতা ছিল কঠিন। আশিসের মনে আবার সেই পুরনো চিন্তাগুলো আসতে শুরু করল। আমি কি এর জন্য প্রস্তুত? কিন্তু তারপর সে নিজের অবচেতন মনকে নিয়ন্ত্রণ করল। সে তার অ্যাফার্মেশনগুলো পুনরাবৃত্তি করল এবং নিজেকে মনে করিয়ে দিল যে যদি সে তার চিন্তাভাবনা বদলে থাকে তাহলে এখন তাকে তার কাজের মাধ্যমেও সেই চিন্তার প্রতিফলন ঘটাতে হবে। পরের দিন সে আবেদন করে দিল। যখন আশিস তার আবেদনটি ব্যাংক ম্যানেজমেন্টের কাছে পাঠালো তখন তার ভেতরে আবেগের এক অদ্ভুত মিশ্রণ ছিল। একদিকে সাহস দেখানোর উত্তেজনা, অন্যদিকে সেই পুরনো উদ্বেগ যদি সে প্রত্যাখ্যাত বা রিজেক্ট হয়। কিন্তু এবার সে নিজেকে এই সন্দেহে ডুবতে দিতে চাইল না। সে অ্যাফার্মেশনের অনুশীলন আরও গভীর করল এবং নিজের মনে এটা গেঁথে নিতে শুরু করল যে সে এই পজিশনের জন্য পুরোপুরি প্রস্তুত। প্রতিদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে সে নিজেকে বলতো, আমি এই রোলের জন্য সেরা প্রার্থী। সফল হওয়ার মতো দক্ষতা, অভিজ্ঞতা এবং মানসিকতা আমার আছে। একদিন অফিসে তার মেধার সাথে দেখা হলো, যে HR ডিপার্টমেন্টে ছিল। সে স্বাভাবিকভাবেই জিজ্ঞেস করল, আশিস, শুনলাম তুমি ব্রাঞ্চ ম্যানেজারের জন্য আবেদন করেছো? হ্যাঁ, করেছি। আশিস সামান্য দ্বিধার সাথে উত্তর দিল, দারুণ, তুমি একজন শক্তিশালী প্রার্থী, তোমার তো পুরো আত্মবিশ্বাস থাকা উচিত। আশিস হাসার চেষ্টা করল, কিন্তু ভিতরে ভিতরে সেই একই সন্দেহ আবার জেগে উঠল। আমি কি সত্যিই শক্তিশালী প্রার্থী? সেই সন্ধে বাড়ি ফেরার পথে সে আবার বিলিভ ইন ইয়োরসেলফ বইটি খুলল। এবার সে যে শিক্ষাটি পড়ল তা তার চিন্তা ভাবনা বদলে দিল। ডক্টর মার্ফি লিখেছিলেন যে বিশ্বাস এবং কাজের মধ্যে গভীর সম্পর্ক আছে। যখন কোনো মানুষ কোনো কিছু অর্জনের ব্যাপারে সন্দেহ করে তখন তার মন সেই সন্দেহটিকে সত্য প্রমাণ করার জন্য অতিরিক্ত প্রচেষ্টা চালায়। এটা ঠিক প্লাসিবো ইফেক্টের মতো। যদি মনকে বিশ্বাস করানো যায় যে কোনো কিছু সত্য, তবে শরীরও তার অনুরূপ প্রতিক্রিয়া দেখায়। আশিস নিজেকে জিজ্ঞেস করল, আমার কি নিজেকে আরও বোঝানোর দরকার আছে? এতদিন সে কেবল চিন্তার উপর নির্ভর করছিল, কিন্তু যদি সে তার বিশ্বাসকে সত্যিই কাজে রূপান্তরিত করতে চায় তাহলে তাকে আরও সক্রিয়ভাবে আচরণ করতে হবে, যেন সে ইতিমধ্যেই ব্রাঞ্চ ম্যানেজার হয়ে গেছে। পরের দিন থেকে সে একটি নতুন দৃষ্টিভঙ্গি গ্রহণ করল। এখন সে তার বর্তমান রোলেই একজন ব্রাঞ্চ ম্যানেজারের মতো চিন্তা করতে শুরু করল। মিটিংগুলোতে সে নিজেকে শুধু একজন কর্মচারী হিসেবে নয়, বরং একজন লিডার বা নেতা হিসেবে উপস্থাপন করতে শুরু করল। যখনই কোনো কঠিন সমস্যা আসত সে সিনিয়রের নির্দেশের অপেক্ষা না করে নিজেই সেটা সমাধানের জন্য উদ্যোগী হতো বা প্রোঅ্যাক্টিভ অ্যাপ্রোচ নিত। ধীরে ধীরে মানুষও সেটা লক্ষ্য করতে শুরু করল। আশিস, তুমি আজকাল খুব আত্মবিশ্বাসের সাথে সিদ্ধান্ত নিচ্ছ। হ্যাঁ, কারণ আমি অনুভব করতে শুরু করেছি যে আমি এর জন্য প্রস্তুত। তারপর আরেকটা বড় চ্যালেঞ্জ এলো। ব্যাংকে একজন গুরুত্বপূর্ণ ক্লায়েন্টের লোন অনুমোদনে সমস্যা হচ্ছিল। আগে আশিস এই ধরনের কেসে শুধু কাগজপত্র সামলাত এবং সিনিয়রদের সাথে পরামর্শ করত, কিন্তু এবার সে নিজেই গবেষণা করল, ক্লায়েন্টের চাহিদা গভীরভাবে বুঝল এবং তাদের জন্য একটি বিস্তারিত প্রস্তাব বা প্রপোজাল তৈরি করল। যখন সেই প্রস্তাবটি সে তার সিনিয়রদের সামনে রাখল, তারা কোনো দ্বিধা ছাড়াই তা অনুমোদন করল। এই অভিজ্ঞতা তাকে আরেকটি বড় শিক্ষা দিল। বিশ্বাস শুধু চিন্তা থেকে আসে না, এটি কাজ বা অ্যাকশন থেকে আসে। যখন সে নিজেকে বোঝালো যে সেই রোলের জন্য প্রস্তুত, তখন তার আচরণও সেই অনুযায়ী হতে শুরু করল। কয়েকদিন পর মেধার সাথে তার আবার দেখা হলো। আশিস, তোমার ইন্টারভিউ শিডিউল করা হয়েছে, প্যানেল আগামী সপ্তাহে তোমাকে মূল্যায়ন করবে, সে জানালো।
এক সেকেন্ডের জন্য আশিস ঘাবড়ে গেল, কিন্তু তারপর সে নিজেকে সামলে নিল। আমি তো ইতিমধ্যেই একজন ব্রাঞ্চ ম্যানেজারের মতো কাজ করছি, আমাকে শুধু তাদের দেখাতে হবে যা আমি আগে থেকেই জানি। এখন তার প্রস্তুতির পর্ব শুরু হলো। সে নিজেকে প্রশ্ন করতে শুরু করলো, যদি আমি ব্রাঞ্চ ম্যানেজার হতাম তাহলে আমি কি কি চ্যালেঞ্জের মুখোমুখি হতাম, আমার কাছে কি কি সমাধান থাকতো। সে তার পুরনো অভিজ্ঞতাগুলো বিশ্লেষণ করলো, তার অর্জনগুলো নোট করলো এবং প্রতিটি বিষয় মনে করার চেষ্টা করলো যা থেকে সে নেতৃত্বের দক্ষতা শিখেছিল। ইন্টারভিউয়ের দিন সে আত্মবিশ্বাসের সাথে প্যানেলের সামনে বসল। প্রথম প্রশ্নটি ছিল, আশিস, তুমি কেন মনে করো যে তুমি এই রোলের জন্য সেরা প্রার্থী? আগে হলে হয়তো সেই প্রশ্নের উত্তর ভাবতে দ্বিধা করত, কিন্তু আজ তার উত্তর পরিষ্কার ছিল, কারণ আমি শুধু অভিজ্ঞতা অর্জন করিনি, আমি একটি নেতৃত্বের মানসিকতা বা লিডারশিপ মাইন্ডসেট গড়ে তুলেছি। আমি প্রোঅ্যাক্টিভ সিদ্ধান্ত নিয়েছি এবং একজন লিডারের মতো ভাবতে শুরু করেছি। এই রোলটি আমার জন্য শুধু একটি পদোন্নতি নয়, বরং একটি স্বাভাবিক অগ্রগতি। প্যানেল তার কথা মনোযোগ দিয়ে শুনল এবং মুগ্ধ হল। ইন্টারভিউ শেষ হলো এবং পরদিন আশিস অফিসিয়াল কনফার্মেশন পেল, তাকে নতুন ব্রাঞ্চের ম্যানেজার করা হয়েছে। যখন সে এই খবরটি শুনল, এক মুহূর্তের জন্য সে বিশ্বাস করতে পারল না, কিন্তু তারপর সে নিজেকে বলল, এটা শুধু আমার কঠোর পরিশ্রমের ফল নয়, বরং আমার বিশ্বাস এবং কাজের ফল। সে বুঝতে পারল যে যখন আমরা কোনো কিছুকে পুরোপুরি নিজের বলে মেনে নিই, যখন আমরা শুধু অ্যাফার্মেশন বলি না, বরং সেই বিশ্বাসের সাথে বাঁচি, তখন পরিস্থিতি আমাদের পক্ষে কাজ করতে শুরু করে। আশিস এখন তার নতুন ভূমিকায় পুরোপুরি মানিয়ে নিয়েছিল, কিন্তু নতুন দায়িত্বের সাথে নতুন চ্যালেঞ্জও আসে। শুরুতে উত্তেজনা ছিল, কিন্তু দিন যত যেতে লাগলো সে বুঝতে পারল যে ব্রাঞ্চ ম্যানেজার হওয়াটা শুধু একটা পদবি নয়, এটি একটি মানসিকতা। আগে যখন সে সিদ্ধান্ত নিত তখন সে কেবল নিজের পারফরমেন্সের ওপর ফোকাস করত, কিন্তু এখন তাকে পুরো টিমের উন্নতির দিকে তাকাতে হতো। অনেক সময় তার মনে হতো যে হয়তো সে এই পর্যায়ের দায়িত্বের জন্য পুরোপুরি প্রস্তুত নয়। একদিন যখন ব্যাংকে একটি গুরুতর সমস্যা দেখা দিল, একজন বড় ক্লায়েন্টের লোন অ্যাপ্লিকেশন প্রসেসে আটকে গিয়েছিল, আশিসের মনে হলো সে আবার সেই পুরনো আত্মবিশ্বাসের অভাব বা সেলফ ডাউটের প্যাটার্নে ফিরে যাচ্ছে। সহজাতভাবে সে প্রথমে ভাবল যে এই সমস্যাটি সিনিয়রদের সাথে আলোচনা করা উচিত, কিন্তু তারপর তার মনে পড়ল যে এখন সে নিজেই সিনিয়র, তাকেই তার দায়িত্ব পালন করতে হবে। সে পরিস্থিতি বিশ্লেষণ করল, তার টিমের সদস্যদের সাথে আলোচনা করল এবং অবশেষে এমন একটি সমাধান বের করল যা কেবল ক্লায়েন্টের জন্যই ভালো ছিল না, বরং ব্যাংকের নীতির সাথেও সামঞ্জস্যপূর্ণ ছিল। যখন সে সমাধানটি প্রয়োগ করল এবং দেখল যে সব ঠিকঠাক কাজ করছে, তখন সে একটা উপলব্ধি বা রিয়ালাইজেশন পেল। সে আগের চেয়ে অনেক বেশি দুঃখ হয়ে উঠেছে, কিন্তু ভয় এবং সন্দেহ তার ভেতরে এখনও রয়ে গেছে। সেই রাতে সে আবার বিলিভ ইন ইয়োর সেলফ বইটি খুলল। এবার সে যে শিক্ষাটি পেল তা তাকে খুব গভীর স্তরে প্রভাবিত করল। ডাক্তার মার্ফি দুটি পাখির গল্প বলেছিলেন যারা উড়তে শিখছিল। প্রথম পাখিটি তার বাসার ডাল শক্ত করে ধরে রেখেছিল কারণ সে ভয় পাচ্ছিল যদি সে ওড়ার চেষ্টা করে এবং পড়ে যায়। দ্বিতীয় পাখিটি ভয়কে উপেক্ষা করল এবং সাহস সঞ্চয় করে প্রথমবারের মতো তার ডানা মেলল। সে ওড়ার চেষ্টা করল, কয়েকবার নিচে পড়ল, কিন্তু প্রতিবার সে তার ভেতরের ভয়কে ঝেড়ে ফেলে সামনে এগিয়ে গেল। ধীরে ধীরে সে এমন উচ্চতায় পৌঁছে গেল যা প্রথম পাখিটি কেবল স্বপ্নেই দেখতে পারত। আশিসের মনে হলো এই গল্পটি যেন তার জন্যই লেখা হয়েছে। সে নিজেকে প্রশ্ন করল, আমি কি প্রথম পাখিটার মতো আমার পুরনো কমফোর্ট জোন বা আরামের গণ্ডি আঁকড়ে ধরে আছি? সে ব্রাঞ্চ ম্যানেজার হবার জন্য নিজেকে প্রস্তুত করেছে, বিশ্বাস এবং অ্যাফার্মেশনের সাথে এগিয়ে গেছে, কিন্তু এখন কি? সে কি তার সন্দেহগুলো ছেড়ে আরও উঁচুতে ওড়ার জন্য প্রস্তুত? পরদিন থেকে সে তার দৃষ্টিভঙ্গি বদলে ফেলল। এখন সে শুধু তার রোল ম্যানেজ করছিল না, বরং সক্রিয়ভাবে শিখছিল। সে তার টিমের সদস্যদের সাথে আলোচনা শুরু করল, তাদের চ্যালেঞ্জগুলো বুঝল এবং এমন একটি পরিবেশ তৈরি করার চেষ্টা করল যেখানে সবাই খোলাখুলিভাবে কথা বলতে পারে। যখনই কোনো সমস্যা আসত, সে গতানুগতিক পদ্ধতির বদলে নতুন উপায় খোঁজার চেষ্টা করত। তারপর একদিন ব্যাংকের রিজিওনাল হেডের ফোন এলো, আশিস, আগামী মাসে তোমাকে একটি নতুন ব্রাঞ্চের দায়িত্ব দেওয়া হচ্ছে। এটি আমাদের খারাপ পারফর্ম করা ব্রাঞ্চগুলোর মধ্যে একটা এবং আমরা মনে করি তুমি এর মোড় ঘুরিয়ে দিতে পারবে। আগে যদি সে এই সুযোগ পেত, হয়তো তার মনে ভয় আসত সে কি এত বড় দায়িত্ব নিতে পারবে, কিন্তু এখন তার মানসিকতা বদলে গেছে। সে কোনো দ্বিধা ছাড়াই উত্তর দিল, আমি চ্যালেঞ্জ গ্রহণ করছি। আমি ব্রাঞ্চটিকে আরও ভালো করার জন্য আমার সর্বোচ্চ চেষ্টা করব। নতুন ব্রাঞ্চে এসে সে বুঝতে পারল যে এই কাজটা সহজ হবে না। সেখানকার কর্মচারীরা হতাশ ছিল, গ্রাহকদের বিশ্বাস কমে গিয়েছিল এবং সামগ্রিক কাজের পরিবেশও কিছুটা নেতিবাচক ছিল। কিন্তু আশিস এখন আর পরিবর্তনকে ভয় পাওয়ার মানুষ নয়। সেটা টিমকে একত্র করল
এবং তাদের শুধু একটা প্রশ্ন জিজ্ঞেস করল, যদি আমরা চাই যে এই ব্র্যান্ড সফল হয়, তবে আমাদের সবার আগে কি পরিবর্তন করতে হবে? শুরুতে সবাই দ্বিধাগ্রস্ত ছিল, কিন্তু ধীরে ধীরে আইডিয়া আসতে শুরু করলো। কেউ বলল কাস্টমার সার্ভিস উন্নত করতে হবে, কেউ বলল ইন্টারনাল প্রক্রিয়াগুলোকে সহজ করা জরুরি। আশিস সবার কথা শুনল এবং তারপর একটি বড় সারি সিদ্ধান্ত নিল। সে সবার সাথে মিলে একটি নতুন ওয়ার্ক কালচার বা কাজের সংস্কৃতি গড়ে তুলবে, যেখানে সবাই নিজেকে বিশ্বাস করবে এবং সেরা পারফরমেন্স দেবে। সে একটা সহজ অনুশীলন শুরু করল। প্রতিদিন সকালে টিমের সদস্যরা তাদের সবচেয়ে বড় লক্ষ্য এবং শক্তির কথাগুলো উচ্চস্বরে বলতো। শুরুতে এটা অদ্ভুত লাগত, কিন্তু কয়েক সপ্তাহের মধ্যে টিমের আত্মবিশ্বাসের স্তর বাড়তে শুরু করলো। যারা আগে শুধু নির্দেশের অপেক্ষা করত, তারা এখন নিজেরাই উদ্যোগ নিতে শুরু করলো। ধীরে ধীরে ফলাফল আসতে শুরু করলো। কাস্টমার সার্ভিস রেটিং উন্নত হতে লাগলো, ব্রাঞ্চে মানুষের আনাগোনা বাড়তে লাগলো, এবং যে ব্রাঞ্চটি একসময় খারাপ পারফর্ম করছিল, সেটি ব্যাংকের সেরা পারফর্মিং ব্রাঞ্চগুলোর একটি হয়ে উঠল। একদিন তার ব্রাঞ্চের বাইরে দাঁড়িয়ে আশিস নিজেকে সেই দ্বিতীয় পাখিটির মতো অনুভব করছে, যে আগে তার পুরনো ব্রাঞ্চের কমফোর্ট জোনে ছিল, কিন্তু এখন নিজেকে চ্যালেঞ্জ করে বড় কিছু অর্জন করেছে। সে বুঝতে পারল যে প্রগতির আসল মানে শুধু কোনো পদ পাওয়া নয়, বরং নিজেকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া। সে তার বইটি আবার খুলল এবং শেষ লাইনটি পড়ল, যা তাকে ভেতর থেকে অনুপ্রাণিত করল। নিজের ওপর বিশ্বাস, যা জন্মগতভাবে পাওয়া একটি উপহার, এমন এক শক্তিতে পরিণত হয় যা প্রতিকূলতাকে জয় করে এবং মানুষকে সফলতার দিকে নিয়ে যায়। আশিস এখন অনুভব করতে শুরু করল যে তার উন্নতি শুধু একজন ব্যাংক ম্যানেজার হিসেবে হচ্ছে না, বরং তার চিন্তা ভাবনাও পুরোপুরি বদলে যাচ্ছে। আগে সে নিজেকে একজন মধ্যম সারির কর্মচারী ভাবত, যার দায়িত্ব ছিল কেবল কাজকর্ম সামলানো, কিন্তু এখন সে বুঝতে শুরু করেছে যে নেতৃত্বের আসল মানে কি। এটি শুধু সিস্টেম এবং মানুষকে পরিচালনা করা নয়, বরং নিজের চিন্তাকে এমন পর্যায়ে নিয়ে যাওয়া যেখানে বড় সিদ্ধান্ত নিতে কোনো দ্বিধা থাকে না। নতুন ব্রাঞ্চকে সফল করার পর ব্যাংকের হায়ার ম্যানেজমেন্টের নজর আশিসের ওপর, কিন্তু তার জন্য সবচেয়ে বড় শিক্ষা ছিল এটাই যে সে প্রথমবারের মতো তার অবচেতন মনকে পুরোপুরি কাজে লাগিয়েছে। একদিন ব্যাংকের হেড অফিস থেকে আরেকটি ফোন এলো। এবার একটি নতুন চ্যালেঞ্জ ছিল, সম্পূর্ণ নতুন একটি ব্রাঞ্চ সেট করার সুযোগ। এটি আগে থেকে বিদ্যমান ব্রাঞ্চ সামলানোর চেয়েও বড় কাজ ছিল, কারণ এখানে সবকিছু শূন্য থেকে শুরু করতে হতো। প্রথমে আশিসের মনে হলো যে হয়তো সে এই প্রজেক্টের জন্য প্রস্তুত নয়, কিন্তু তারপর সে নিজেকে সেই একই প্রশ্ন করল যা সে তার আগের যাত্রায় শিখেছিল, আমি কি আমার অবচেতন মনকে সীমাবদ্ধ করছি? সে তার ভেতরের ভয়কে চিনতে পারল এবং সেটাকে পিছনে ফেলার সিদ্ধান্ত নিল। সেই নতুন ব্র্যান্ড সেট করার জন্য পুরো কৌশল তৈরি করল। সবার আগে সে তার অবচেতন মনকে পজিটিভ অ্যাফার্মেশন দিয়ে ভরতে শুরু করল। আমি একজন সফল লিডার, আমি একটি হাই পারফর্মিং টিম তৈরি করতে পারি, আমাকে এই চ্যালেঞ্জের জন্য বেছে নেওয়া হয়েছে কারণ আমি এর যোগ্য। তারপর সে তার টিম তৈরি করল। সে কর্মচারীদের শুধু তাদের দক্ষতার ভিত্তিতে বাছল না, বরং এমন লোকদের নিল যাদের মানসিকতা ছিল প্রবৃদ্ধিমুখী। সে এমন একটি পরিবেশ তৈরি করল যেখানে সবাই উৎসাহ পায় এবং যেখানে ঝুঁকি নেওয়াকে নেতিবাচক হিসেবে না দেখে একটি শেখার প্রক্রিয়া হিসেবে দেখা হয়। সে তার টিমকে বোঝালো যে ব্যবসা বা ব্যাংকিং শুধু সংখ্যার খেলা নয়, এটি একটি মানসিকতা। যদি আমরা মনে প্রাণে বিশ্বাস করি যে আমরা সাফল্য অর্জন করতে পারি, তবে বাইরের ফলাফলগুলো স্বয়ংক্রিয়ভাবে আসতে শুরু করবে। যখন নতুন ব্রাঞ্চ চালু হলো, প্রথম কয়েক মাস খুব চ্যালেঞ্জিং ছিল। কাস্টমার আসছিল, কিন্তু কনভার্সন রেট কম ছিল। কর্মচারীদের এনার্জি বেশি ছিল, কিন্তু ফলাফল ছিল ধীর। আশিসের অনেকবার সন্দেহ হয়েছে, কিন্তু সে আবার তার অবচেতন বিশ্বাস ব্যবস্থাকে সক্রিয় করল। সে নিজেকে বলল যে প্রতিটি সফল ব্যবসায় শুরুতে ধীরে চলে, কিন্তু বিশ্বাস যদি শক্তিশালী হয় তবে ব্যাপক প্রবৃদ্ধি আসতে পারে। সে একটি নতুন কৌশল অবলম্বন করল, কিভাবে অবচেতন মনকে সরাসরি ব্যবসায়িক কাজে ব্যবহার করা যায়। সে তার টিমের সাথে একটি প্রতিদিনের রিচুয়াল বা প্রথা শুরু করল, যেখানে প্রতিটি কর্মচারী সকালে 5 মিনিটের জন্য চোখ বন্ধ করে কল্পনা করত যে ব্রাঞ্চটি পূর্ণ ক্ষমতায় কাজ করছে, কাস্টমাররা খুশি এবং আয় অনেক বেশি হচ্ছে। এটি শুধু একটি মানসিক ব্যায়াম ছিল না, বরং অবচেতন মনকে প্রোগ্রাম করার একটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত পদ্ধতি ছিল। ধীরে ধীরে ব্রাঞ্চে পরিবর্তন আসতে শুরু করলো। কাস্টমার সংখ্যা বাড়তে লাগলো, কর্মচারীদের আগের চেয়ে বেশি আত্মবিশ্বাসী মনে হতে লাগলো এবং সামগ্রিক পরিবেশ একটি সফল ব্যবসার মতো হয়ে উঠল। একদিন যখন একটি বড় কর্পোরেট ক্লায়েন্ট তাদের ব্রাঞ্চে কয়েক কোটি টাকার একটি চুক্তি চূড়ান্ত করল, তখন আশিস বুঝতে পারল যে এটি শুধু কঠোর পরিশ্রমের ফল নয়, বরং এটি অবচেতন মনের শক্তিরও কামাল। এখন সে তার অবচেতন মনকে আরও বেশি এক্সপ্লোর করতে শুরু করল।
সে ভাবল, যদি তার বিশ্বাস ব্যবস্থা এত বড় পরিবর্তন আনতে পারে, তবে সে কি এর চেয়েও বড় কিছু করতে পারে? সে কি শুধু একজন ব্যাংকার হয়েই থেকে যাবে, নাকি সে তার নিজের ব্যবসার স্বপ্নগুলোও পূরণ করতে পারে? একদিন তার দেখা হলো পুরনো বন্ধু বিকাশের সাথে। বিকাশ আগে একটি সফটওয়্যার কোম্পানিতে কাজ করত, কিন্তু এখন সে তার নিজের ফিনটেক স্টার্টআপ শুরু করেছে। সে আশিসকে বলল কিভাবে সে কর্পোরেট চাকরি ছেড়ে নিজের কোম্পানি তৈরি করেছে এবং কিভাবে সে তার অবচেতন মনের শক্তি ব্যবহার করে তার ব্যবসাকে বড় করেছে। আশিসের মনে হলো এই কথোপকথনটি তার জন্য একটি সংকেত। সে নিজেকে কখনো ব্যবসায়ী হিসেবে দেখেনি, কিন্তু এখন তার মনে হতে লাগলো যে যদি সে নিজেকে বিশ্বাস করতে পারে, তবে কোনো পথই কঠিন নয়। সে নিজের কাছে প্রতিজ্ঞা করল যে সে শুধু একজন কর্মচারীর মানসিকতায় আটকে থাকবে না। তার পরিচয় এখন আর একজন ম্যানেজারের নয়, বরং একজন দূরদর্শী নেতার হয়ে উঠছিল। সে তার বইয়ের সেই লাইনটি আবার পড়ল যে ইতিবাচক আত্মবিশ্বাস গড়ে তোলা কেবল ব্যক্তিগত উন্নতির জন্যই অপরিহার্য নয়, এটি পেশাগত সাফল্যের জন্য একটি চালিকা শক্তি হতে পারে। এখন সে জানত তার পরবর্তী পদক্ষেপ কি হওয়া উচিত। আশিস এখন এমন এক পর্যায়ে পৌঁছে গিয়েছিল যেখানে তার চিন্তাভাবনা পুরোপুরি বদলে গেছে। সে আর কেবল একজন ব্যাংক ম্যানেজার ছিল না, বরং এমন এক মানুষে পরিণত হয়েছিল যে তার অবচেতন মনের শক্তি পুরোপুরি বুঝে গেছে। এখন তার সামনে একটা বড় প্রশ্ন ছিল, সে কি তার পুরো জীবন শুধু একজন উচ্চপদস্থ ব্যাংকার হয়ে কাটাতে চায়, নাকি সে তার পুরো সম্ভাবনাকে বা পোটেনশিয়ালকে যাচাই করে দেখবে? একদিন সে একটি সাহসী সিদ্ধান্ত নিল। সে তার চাকরি থেকে পদত্যাগ করল। এই সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না, কারণ সে একটি স্থিতিশীল ক্যারিয়ারে ছিল যেখানে ভালো বেতন এবং উজ্জ্বল ভবিষ্যৎ ছিল। মানুষ তাকে সতর্ক করল, তুমি কেন এত বড় ঝুঁকি নিচ্ছ? কিন্তু আশিস নিজেকে সেই প্রশ্নটি করল যেটি সে অনেকবার করেছে, আমি কি ভয়ের কারণে পিছিয়ে যাচ্ছি, নাকি আমি আমার অবচেতন মনের শক্তির উপর ভরসা করে এগিয়ে যেতে পারি? সে তার বন্ধু বিকাশের ফিনটেক স্টার্টআপে পার্টনারশিপ করার সিদ্ধান্ত নিল। এটি একটি বড় ঝুঁকি ছিল, কিন্তু এখন সে জানত যে সাফল্য কেবল বাইরের পরিস্থিতির ওপর নির্ভর করে না, ভেতরের বিশ্বাস ব্যবস্থা সবচেয়ে বড় ভূমিকা পালন করে। সে তার পুরো এনার্জি স্টার্টআপে লাগিয়ে দিল। ব্যাংকে সে যে নেতৃত্ব এবং ব্যবসায়িক কৌশলের দক্ষতা শিখেছিল তা এখানে প্রয়োগ করল। সে অ্যাফার্মেশন এবং অবচেতন মন সম্পর্কে যা শিখেছিল সেই একই ধারণাগুলো ব্যবহার করল, যে আমরা যা ভাবি তাই সত্যি হয়। প্রথম কয়েক মাস খুব কঠিন ছিল। ফান্ডিংয়ের সমস্যা ছিল, ক্লায়েন্ট পাওয়া কঠিন ছিল, এবং অনেকবার মনে হয়েছে যে হয়তো সে ভুল সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু সে তাই করল যা সে সব সময় করেছে। তার অবচেতন মনকে প্রশিক্ষণ দিল যেন সে ব্যর্থতাকে মেনে না নেয়। প্রতি রাতে সে নিজের কাছে অ্যাফার্মেশন পুনরাবৃত্তি করত, আমাদের ব্যবসা সফল হবে, আমাদের অসীম পোটেনশিয়াল আছে, আমরা প্রতিটি চ্যালেঞ্জ পার করতে পারি। ধীরে ধীরে পরিস্থিতি বদলাতে শুরু করলো। স্টার্টআপটি গতি পেতে শুরু করলো, ইনভেস্টররা আগ্রহ দেখালো এবং কিছু বড় ক্লায়েন্ট যুক্ত হলো। আশিস বুঝতে পারল যে এই সব কিছু কেবল ভাগ্য বা কঠোর পরিশ্রমের ফল নয়, বরং এটি তার বিশ্বাস ব্যবস্থার শক্তি। সে তার অবচেতন মনকে যত বেশি বিশ্বাস করল, সাফল্য তত বেশি তার দিকে আকৃষ্ট হলো। 1 বছর পর তাদের ফিনটেক স্টার্টআপটি সারা দেশে পরিচিতি পেতে শুরু করলো। আশিস এখন আর শুধু একজন ব্যাংকার ছিল না, বরং একজন উদ্যোক্তা বা এন্টারপ্রেনর হয়ে উঠেছিল, যে তার অবচেতন মনের শক্তি দিয়ে তার পুরো জীবন বদলে দিয়েছে। এখন যখন সে পেছনে ফিরে তাকায়, তার বিশ্বাসই হতে চায় না যে সে সেই একই মানুষ যে একসময় নিজেকে সন্দেহ করত। সে শিখল যে পৃথিবীর সবচেয়ে বড় শক্তি আপনার নিজের বিশ্বাসের মধ্যে নিহিত। যদি আপনি নিজেকে বিশ্বাস করতে পারেন, তবে কিছুই অসম্ভব নয়। এখন সে নিজেও একটি বই লেখার কথা ভাবছিল, বিলিভ ইন ইয়োরসেলফ, মাই জার্নি ফ্রম আ ব্যাংকার টু অ্যান এন্টারপ্রেনিয়র। সে ভাবল, যদি তার গল্প অন্য কারো জীবন বদলাতে পারে, তবে এর চেয়ে বড় কিছু হতে পারে না। সে তার ডায়েরিতে শেষ কথাগুলো লিখল, সাফল্যের শুরু বাইরে থেকে হয় না, ভেতর থেকে হয়। যখন আপনি আপনার অবচেতন মনকে প্রশিক্ষণ দিয়ে দেন, তখন পুরো পৃথিবী আপনার অনুযায়ী বদলাতে শুরু করে। আশিসের গল্প এই কথার প্রমাণ যে আসল পরিবর্তন বাইরে নয়, ভেতর থেকে শুরু হয়। সে তার ভয়, সন্দেহ এবং সীমাবদ্ধতাগুলোকে পিছনে ফেলে এমন এক নতুন জীবন তৈরি করেছে যা কেবল একজন ব্যাংকার হওয়ার মধ্যে সীমাবদ্ধ ছিল না। সে শিখেছে যে সাফল্য কেবল পরিশ্রম এবং পরিকল্পনা থেকে আসে না, সবার আগে নিজের ওপর অটুট বিশ্বাস থাকা জরুরি। সে অ্যাফার্মেশন, ভিজুয়ালাইজেশন এবং অবচেতন মনের শক্তিকে শুধু তার ক্যারিয়ারে নয়, বরং তার পুরো চিন্তা ভাবনায় এক করে নিয়েছিল। এই বইয়ে আমরা শিখলাম
যে আত্মবিশ্বাসের অভাব বা সেলফ ডাউট প্রায়ই আমাদের সম্ভাবনা এবং আমাদের মাঝখানের একমাত্র বাধা হয়ে দাঁড়ায়, এবং অ্যাফার্মেশন ভয়কে জয় করতে আমাদের অবচেতন মনকে রিপ্রোগ্রাম করতে পারে। আমরা দেখলাম কিভাবে ইতিমধ্যে সফল হয়ে গেছি এমন আচরণ করা বিশ্বাস এবং বাস্তবতার ব্যবধান কমিয়ে দেয়। যদি আপনি এই শিক্ষাগুলোর মধ্যে একটিও, যেমন আয়নার টেকনিক বা ভিজুয়ালাইজেশন, আপনার জীবনে প্রয়োগ করেন, তবে আপনি আপনার আত্মবিশ্বাস এবং ক্যারিয়ারে একটি বাস্তব পরিবর্তন লক্ষ্য করতে শুরু করবেন। এই ছিল বিলিভ ইন ইয়োরসেলফ বইয়ের মূল শিক্ষা। আমরা জানলাম কিভাবে আত্মবিশ্বাস আমাদের বাস্তবতাকে বদলায়, অ্যাফার্মেশন ও ভিজুয়ালাইজেশন ব্যবহার করে কিভাবে অবচেতন মনকে রিপ্রোগ্রাম করা যায়, এবং কিভাবে ভয়ের দেয়াল ভেঙে সাফল্যের শিখরে ওঠা যায়। আলো বইয়ের সংক্ষিপ্তসার পেতে চোখ রাখুন বুক বাংলাতে।